বন্ধুরা, বহুদিন পর তোমাদের সামনে আসছি। মানে আমার মনেও নেই এক্স্যাক্টলি, দেখলাম মোবাইলে 66 দিন 67 দিন পর, মানে 2 মাস পার হয়ে গেছে, বুঝতেই পারছো। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, ঈশ্বরের কৃপায় সবাই নিরাপদে আছো। আমি তোমাদের সামনে এর আগে একদিন আসার চেষ্টা করলাম, কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের ফলে ক্যামেরাও ঠিকমতো রাখা হয়নি। তার ফলে ঠিকঠাক মতন ভিডিওটা করতেও পারিনি। প্রথমেই তোমাদেরকে আগে জানাতে হবে দীর্ঘদিন আমার অনুপস্থিতির কারণ। তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছো, হয়তো আমি আজকেই দেখলাম, আমি এতদিন তো দেখতেই পারিনি। বা অনেকে যারা আমার পার্সোনালি আমার নাম্বার জানো, যারা, তারা অনেকে কল করেছো, কিন্তু সেই কলও আমি ধরতে পারিনি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি ধরতে পারিনি। তো আর কমেন্টের রিপ্লাইও, কমেন্ট আমি দেখছি আজকেই ওয়াইটি ইউটিউব স্টুডিওটা খুলে। তো সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটাই যে আমার ফোন ধরার, কথা বলার মতন বা ফোন হাতে নিয়ে কমেন্ট চেক করবার মতন একদম শারীরিক অবস্থা ছিল না, একদমই পারিনি। যারা ফোন করেছো তাদের ফোনও ধরে রিপ্লাই দিতে পারিনি। সত্যি এতটাই খারাপ ছিলাম, বলতে পারো হয়তো যে একটু ফোনে একবার ধরে, সত্যি ফোন ধরে কথা বলার মতো অবস্থাতে ছিলাম না। যদি সেই রকম সিচুয়েশান অন্তত একটুও থাকতো, তাহলে দীর্ঘ এতদিন ধরে নিশ্চয়ই অনুপস্থিত থাকতাম না ইউটিউব থেকে। একটা চ্যানেল তৈরি করতে অনেক কষ্ট করেই করতে হয়, অনেক ইয়ে করে, তারপরে এত দীর্ঘদিন না থাকলে জানোই সেই চ্যানেলটা অটোমেটিক্যালি বসে যাবে, এবং বসে গেছেও। অনেকটা সাবস্ক্রাইবার মানে ফল হয়ে গেছে, সেটা হবে স্বাভাবিক রেগুলার না হলে, কিন্তু আমার পক্ষে সেগুলো ভাবার বা দেখার মতন অবকাশ ছিল না। বা আমি সেটা নিয়ে এখনও যে মাথা ঘামাবো সেটাও না, কারণ আমি আগে, আমার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই শরীর, তাই না? শরীর যদি আমার না চলে তাহলে অন্য কিছুই হবে না। আর এরকম না যে যাই হয়ে যাক তাই হয়ে যাক, যে আমাকে এখানে করতেই হবে, ব্লগ দিতেই হবে, তা না হলে অন্য অসুবিধা হবে, এরকমটা নয়। এটা আমার সত্যিকারের ভালো লাগা, শখ থেকেই এসেছিলাম। তারপরে এটা মনে হয়েছিল যে চলো এই শখটা, নেশাটা যদি কিছু একটু এখান থেকে হয়, বুড়ো বয়সে রোজগার, তো মন্দ কী, তো সেইটুকুই। কিন্তু এটা এমন নয় যে এটা না হলে চলবেই না বা এরকম কিছু। এখনও যেটুকু যেমন যেমন পারবো আসবো, সেটা ভালো লাগা থেকে, আমার নিজস্ব একটু সময় কাটানোর জন্য, একটু তোমাদের সঙ্গে একটু কথা বলার, মনের কথা শেয়ার করা, এই জন্য। তো আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। শরীর এতটাই খারাপ, 1.5 মাস পুরোপুরি বিছানায় ছিলাম। তারপরে আস্তে আস্তে উঠতে উঠতে একটু ধীরে ধীরে উঠতে চেষ্টা করছি। তার মধ্যে আবার ঠান্ডা লেগে, গলা শুনে বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লাগা, জ্বর, শ্বাসকষ্ট আমার যেটা আছে, ব্রিদিং ট্রাবল, সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার সরি, আবারও 4 দিন ধরে, 3-4 শরীরটা খুব খারাপ। আবারও মানে একটু দাঁড়াতে, কেবল দাঁড়াচ্ছি সেই অবস্থাতেই আবার। তো আগে বলি যে কি কারণে, সেটা হচ্ছে হঠাৎ করেই 11ই 11ই আগস্ট, গণ্ডগোল হয়ে যাচ্ছে, এতদিনের কথা তো। 11ই আগস্ট, যেটা শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, সেই দিন থেকেই আমি একদম বিছানাগত হয়ে যাই, একদম পড়ে যাই। পুজোটা আমি অনেক কষ্ট করে, কোনো রকমের শেষ সোমবারের পুজোটা সেই বেলায় গিয়ে 1টা-1.5টার সময় পুজো করতে বসলাম, যেটা আমার প্রত্যেক দিন, বাকি সোমবারগুলো আমার 11টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যেত। উঠতেই পারছিলাম না কোনো রকমে, সব কিছু বাজারহাট ছিল যেমন থাকে আর কি, সব পুজোর জোগাড়, কোনো রকমে সেই পুজোটা করেছি। তারপর থেকে মানে টোটাল বিছানায়, শুধু ওয়াশরুমে যাওয়া যেটুকু, কোনো রকম স্নান, মানে স্নানটাকেও স্নান বলে না, মানে কোনো রকমে জল ঢালিয়ে চলে আসি, এবং বিছানায় বসে থাকতে পারি না, মানে বসে থাকার ক্ষমতা নেই, মাথা পড়ে যায়, মানে পড়ে যায়, বডিটায় পড়ে যায়, সারাদিন শোয়া। এবং তার মধ্যে ওই 11ই আগস্টের পর 12, 13, 14, 3 দিন পর, বোধহয় 15 তারিখ নাগাদ, 15 কি 16, আমার ঠিক এক্সাক্ট ডেট মনে নেই, রাত্রিবেলার দিকে, আমি তো আমার ঘরে থাকি, দরজা বন্ধ থাকে, আমি তো এখানে থাকি। আর চাটুর্যমশাই তো ওই ঘরে, যে আয়া আছে জানো তোমরা, যারা জানো তাপসী, রাতে ও তো থাকে, ও থাকে ওখানে বাইরে, আমি তো এই ঘরে থাকি। তো
এবার হঠাৎই একদিন ওরকমভাবে বিছানায় পড়ে পড়েই তো দিন কাটছে, হঠাৎই একদিন রাতে এতটাই খারাপ করতে লাগলো যে আমি নিজে একটু ভয় পেয়ে গেলাম, পেয়ে ওই ঘরে গেলাম, বললাম তাপসীকে যে একটুখানি করো তো, আমার শরীরটা খারাপ লাগছে। তো ওর একটু হলো, বলছে আপনাকে চলুন হসপিটালে ভর্তি করে দিই। মানে একটা অন্যরকম খারাপ লাগা, মনে হচ্ছে প্রেশারও বেড়ে গেছে, সব কিছু মিলিয়ে খুব খুব খারাপ লাগছে, চেস্ট পেন হচ্ছে খুব, বুকে যন্ত্রণা। তো ওই সরবিট্রেট রাখাই থাকে ঘরে, সরবিট্রেট জিভের নিচে দিয়ে তারপরে শুয়ে আছি, একটু সেরকম কিছু কমছে না। তো এই সময় মেয়ে ফোন করলো, মেয়ে ফোন করতে তো প্রথমটা আমি বলতে চাইনি, এবার মেয়ে তো ঠিক বুঝতে পারে গলা শুনে, এবং তারপরে করে তখন পাশ থেকে তাপসী বলেছে যে হ্যাঁ খারাপ। এইবার সঙ্গে সঙ্গে ভিডিও কল করে এবং তারপর যে হ্যাঁ হসপিটালে তাহলে দেখো কি হবে, ও তো ওখান থেকে বুঝছে না, তাপসী দিয়ে একটু দেখো, মানে সে অস্থির। তো যাই হোক, কোনো রকম সেই রাতে সারা রাত ফোন ধরে থাকে, ভোরবেলা মানে ওই ফোন হাতে নিয়ে সারাদিন অফিস করে, বুঝতেই পারছো, তারপরে নিজের রান্না বান্না কাজকর্ম থাকে, সেই নিয়ে আমিও এদিকে চোখটা আমারও লেগেছে, ওরও লেগেছে। তো তারপরে আবার ভোরবেলা 4:30টার সময় মা, ডাক্তার কিন্তু অবশ্যই দেখো করতেই হবে, ডাক্তার তো হাউস ফিজিশিয়ান, আমার তো ডাক্তারের কাছে যাওয়ার মতো সামর্থ্য নেই, হাউস ফিজিশিয়ানকে তারপরে সকালবেলা উঠে ওনাকে ফোন করলাম, মন্টু, জানো তোমরা মন্টুকে, যে আমার গাড়ি মানে চালক। তো মন্টুকে বললাম যে তুমি ডাক্তারবাবুকে একটু নিয়ে এসো, ওনাকে নিয়ে আসতে হয় বাড়িতে, চেম্বার নিচেই আমাদের আবাসন। তো মন্টু এসে ডাক্তারবাবুকে গিয়ে নিয়ে এলো, উনি দেখলেন, টেস্ট দিলেন, আমি বললাম যে যা দিলেন, ইসিজি করতে দিলেন। তো ব্লাড টেস্ট তো সেই দিনই, হ্যাঁ ব্লাড তো নিয়ে গেল বাড়ি থেকে। তো আর ইসিজিও গিয়ে করে আসতে হলো, কারণ ইসিজিটা বাড়িতে হয় যদিও, কিন্তু বুঝতেই পারছো একটু আনইজি ফিল তো লাগে, ইসিজি যেহেতু যেখানেই করুক সব জায়গায় মানে লেডি মানে অ্যাসিস্ট্যান্ট থাকে, যদি টেকনিশিয়ান লেডি নাও হন, অ্যাসিস্ট্যান্ট তো থাকে, বাড়িতে তো কেউ নেই আমার, কে থাকবে ওভাবে। তো সেই জন্য কোনো রকমে গিয়ে, বাড়ির কাছে একটা আছে ডায়াগনস্টিক সেন্টার একদম সামনেই, তো কোনো রকমে গাড়িতে এইটুকু রাস্তাও তো আমার হাঁটার ক্ষমতায় নেই, গিয়ে কোনো রকমে সে তো ওই মানে গাড়ি মন্টু নিয়ে গেল, এই আমার সঙ্গে তো কেউ নেই যাওয়ার। তো কোনো রকমে ইসিজি করে এলাম, আর তারপরে একদিন পরে রিপোর্ট সব পেয়ে ডাক্তারবাবুর কাছে বিকেলবেলা দেখাতে গেলাম। তো ডাক্তারবাবুর সঙ্গে গেল, ধরে নিয়ে গেল, পল্লবী রান্না করতে এসেছিলো, একটু তাড়াতাড়ি এসেছিলো বিকেলে, তো নিয়ে গেল সঙ্গে। দেখে ডাক্তারবাবু বললেন হ্যাঁ প্রেশার, সুগার তো প্রচুর, 400-র ওপর সুগার, 4 বেড়েছে, আর ইসিজির রিপোর্টটাও খুব একটা ভালো না, খুব মানে একটু অসুবিধা, তাই বললেন, কিন্তু উনি কোনো মেডিসিন দেননি। আর আর আমার ইউরিন টেস্ট দিয়েছিলেন কি, উনি দেননি বোধহয়, না দিয়েছিলেন বোধহয়, ওটাতেও বললেন ওটার রিপোর্টও ঠিক না, কিন্তু কিছুই সেরকম বলেননি। এবার অ্যান্টিবায়োটিক দিলেন। এবার বিষয়টা কী দাঁড়ালো, ওরকম করে হলো। তার মধ্যে মৌলি আমাকে নাম্বার দিয়েছিল একজন ডাক্তারের সুগারে, ওর ছোটোবেলার বান্ধবী, তার ওর মা বাবা দেখা, দীর্ঘদিন ধরে দেখান ওনারা, তো উনি এই ডাক্তারবাবু কলকাতা থেকে আসেন মাসে একবার করে, তো সেই নাম্বারটা আমাকেও জোগাড় করে দিল মৌলি, বললো মা তুমি যদি মন্টুদাকে দিয়ে নামটা লেখাতে পারো, কোনো রকমে যদি দেখাতে পারো। তো সেইখানে নাম লিখিয়ে এলো মন্টু, তো সেই ডাক্তারবাবুর কাছে গেলাম। উনি তো সঙ্গে সঙ্গে, সে তো একাই গেছে, আমার তো জানোই চাটুর্যমশাইয়ের তো কোনো ইয়েই নেই যে কেউ অসুস্থ হয়ে, মানে উনি জানেনই না, বা সামনে যদি বলছিও তারপরে যে অসুস্থ বা কি, ওনার তো ওসব ভ্রুক্ষেপ নেই জানো। তো সেটা নিয়ে ওনার মাথা ব্যথা নেই, কাজে আমার সঙ্গে যাওয়ার বলতে আমি একাই গেছি। ডাক্তারবাবু বললেন ইয়ে করতে, তৎক্ষণাৎ ব্লাড টেস্ট তো দিলেন, তখনই করতে হবে, আর ইকোকার্ডিওগ্রাফি যেটা করতে হবে সেটা হচ্ছে ডাক্তারকে দিয়েই উনি বলে দিলেন কোন ডাক্তারের কাছে, সেইভাবে ওনার অ্যাসিস্ট্যান্টদের বলে দিলেন। তো তারপরে তোমার ইয়ে করলাম, ব্লাড টেস্ট হলো, সব হলো, ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, কারণ উনি তো একদিন আসেন সপ্তাহে, তো ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হলো, মানে ওগুলো পেয়ে ইউরিন কালচারের রিপোর্ট পেতে সময় লাগে 3 দিন 4 দিন। তো ওনাকে পাঠানোর আগেই হলো কি, 2রা সেপ্টেম্বর রাতে আবার শরীর বেশ খারাপ, মানে চেস্ট পেন, আমার বুকে ব্যথা হচ্ছেই, কন্টিনিউয়াসই হচ্ছে, মানে একটু সময় কমছে আবার হচ্ছে, এরকমভাবে ওই হাউস ফিজিশিয়ানকে দেখানো হলো, কোনো মেডিসিন নেই, শুধু ইউরিন ইনফেকশন বলে উনি অ্যান্টিবায়োটিক দিলেন, আর কিছু না। সুগারের তো বললেন যা ওষুধ চলছে তাই, 3টে ওষুধ তো চলছেই, চলুক, যদি না কমে তখন দেখা যাবে ইনসুলিন, মানে উনি কিছুই দিলেন না।
3টে ওষুধ খেয়েও 400-র ওপর হয়ে গেছে সুগার। তো যাই হোক, বসতে পারছি না ওইরকমভাবে বিছানাগত, রাত্রিবেলা 2 তারিখে খুব খারাপ, শরীর খারাপ করছে, তবুও আমি চুপচাপ আমার মতো পড়ে আছি এখানে ঘরে, দরজা বন্ধই করে আমি ঘরে পড়ে আছি। তো এর মধ্যে মৌলি ফোন করেছে, করে তো বুঝতে পেরেছে, হ্যাঁ। তারপরে তাপসীকে ডেকে ফোন টোন করে, সেই তাপসী দরজায় করে, তারপর তো আমি যাবো মা যাবো, আমি চলে যাচ্ছি। তার আগে ও করেছে কি, ওকে ওই ইসিজি রিপোর্ট বা ইকো রিপোর্ট বা অন্যান্য সব ব্লাডের ইয়েটি সব কিছু যা যা ছিল পাঠিয়েছি। তো ওর অফিসের ডাক্তার যিনি, তাকে দেখিয়েছে, প্লাস ওই ইকোর রিপোর্ট নিয়ে, ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট নিয়ে মণিপালের একজন কার্ডিওলজিস্টকে, ওর মানে কোনো এক বন্ধু কলিগ বা এরা ইয়ে করে দিয়েছে, সেই কার্ডিওলজিস্টকে ও দেখিয়েছে। তো উনি দেখে কতক্ষণ হয়ে গেল বকবক করে, উনি দেখে বলেছেন পেশেন্টকে না দেখে তো করতে পারবো না, তবে আপনি যদি পারেন তো উনি আসার ব্যবস্থা করলে তাও হয়। তো এই কাজগুলোও করছিল, অফিস থেকে বেরিয়ে এইভাবে মণিপালে গিয়ে ডাক্তারকে দেখানো এগুলো। তো ওই 2 তারিখে রাত্রিবেলা বলছে মা আমি যাবো, চলে যাবো। আমি সেই কান্নাকাটি শুরু করেছে ওইখানে, যে আমি এভাবে তোমাকে রাখতে পারবো। আমি বলছি না, কোনো প্রশ্নই নেই আসার, আমি ঠিক এভাবেই থাকবো। যাই হোক, যেটা বলছিলাম, 2 তারিখে ওরকম রাত্রিবেলা তো ওরকম করছে সমানে, আমি তো না করছি এই কারণে, ওর 23 তারিখে সেপ্টেম্বরের ঠিক পুজোর আগে ওর টিকিট কাটা ছিল, আসবে বলে বাড়ি, মানে 10 বছর পর পুজোতে, 10 বছর পুজোতে, লাস্ট 2015-তে পুজো কাটিয়েছে, তারপর থেকে আর একবারও আসেনি, এই 25 সালে আসবে বলে। এটা অনেক দিন থেকে করেছিল যে এতদিন 10 বছর হয়ে যাচ্ছে, 10 বছরের বার যাব পুজোতে এতবার বাইরে। তো আমি ভাবছি এখন ও কী করে আসবে, এখন এলেও টিকিট কাটা হয়ে গেছে, তখন হবে না। আমি না করে যথারীতি মারা যেমন করে, যে আমার জন্য এখন আসতে হবে না, আসছিস তো আর কদিন পর, এরকম করে। তো যখন ও কথা বলে আমার সঙ্গে দেখেছে যে না, মাকে বলে লাভ নেই কোনো, মানে মা তো বলছে না, ও আর কিছু করেনি। ও ভোরবেলাতে, মানে ওই ভোরবেলা 4টের দিকে মনে হয়, ও নিজে টিকিট কেটে নিয়েছে, নিজে টিকিটও নিজেই কাটে, মানে আমি জানতে পারি যে অমুক তারিখে টিকিট কাটছি। তো এবার সেটা আর বলেনি, টিকিট কেটে মন্টুকে ফোন করেছে যে মন্টুদা আমি এই ফ্লাইটে যাচ্ছি, তুমি কলকাতায় এসো নিতে, এয়ারপোর্টে এসো তুমি নিতে। তো তারপরে আমাকে পরে বেলার দিকে আবার ফোন করে তারপর বলছে মা আমি যাচ্ছি আজ, না তখনও বলেনি, বেরিয়ে গেছে। তা আমি বললাম অফিস যাচ্ছিস, তখন বলছে কিছু করেনি। পরে দুপুরের পর তখন আমাকে বলছে যে আমি বাড়ি যাচ্ছি। আমি বললাম বাড়ি যাচ্ছিস মানে, বাড়ি বলছে হ্যাঁ আমার টিকিট, আমার 3টে ফ্লাইট, মানে তখন বোধহয় কটা বাজে, 1টা বাজে, অলরেডি এয়ারপোর্টে 3টে ফ্লাইট। হ্যাঁ মানে সে তো মানে তখন তো আর কিছু করার নেই। তো যাই হোক, 3টে ফ্লাইট, মানে ভোরবেলা টিকিট কেটে দুপুরের ফ্লাইট ধরেছে, দমদমে নেমেছে 6টা, আর সঙ্গে মানে 6টায় নেমেছে, ওই 5:50-50 নেমেছে বোধহয়, ল্যান্ড করেছে 6টায়, বেরিয়ে গেছে একবারে, গাড়ি রেডি ছিল ওখানে এয়ারপোর্টে, মন্টু নিয়ে গেছিলো। ওখান থেকে উঠে রাত্রি ঠিক 10টা 5-এর মধ্যে বাড়ি ঢুকে গেছে। ওর বাবা জানে, ওর বাবা ঘুমাচ্ছে, মেয়ে আসবে সেটাও জানে না, ওর বাবা তো কোনো খবরই রাখে না কী হলো না হলো। তো যাই হোক, সেই মৌলি এলো, আসার পর পুরোপুরি মানে বললাম না, ছেলে মেয়ে সত্যি আর তার মধ্যে মেয়ে সন্তান থাকা, মানে আমি মনে করি, এটা আগেও মনে করতাম, চিরদিনই আমি মনে করেছি যে অবশ্যই ভাগ্য থাকলেই মেয়ে সন্তান থাকে বাড়িতে, মেয়ের মা হওয়া যায়, আমি এটা মনে করি, মা বাবা হওয়া যায় ভাগ্য থাকলে। এটা আমি কাউকে বলছি না, যাদের ছেলে তাদের বলছি না, অবশ্যই সবাই দেখে, কিন্তু মেয়েরা তো কোথাও একটু নরম মনের হয়, একটু অ্যাটাচমেন্টটা মনে হয় মা বাবার সঙ্গে একটু বেশি হয়। তো যতটা মেয়েরা যেভাবে অতটা করতে পারে নানান হয়তো কারণে, বা অতটা হয়তো বা সবসময় সবার পক্ষে পসিবল হয় না। তো যাই হোক, সেই এসে যে নিল, দায়িত্ব কাঁধে তুলে নিল, একদিকে অফিস, কারণ অফিসে বলে আসার মতন অবকাশ হয়নি, মানে মেল করবে যে সে বাড়িতে এসে পরদিন করলো, ছুটি একদিনই নিয়েছিল, বাদবাকি পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম সমস্তই। তার মধ্যে থেকে এসে সেই ডাক্তার, যেহেতু চেস্ট পেন, এখানে মেডিকেল কলেজ আছে কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্টই নেই নাকি, ওর এক বান্ধবী আছে নার্সিং টিচার, তার সঙ্গে কথা বললো এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই কোথায়। তো একজন খুব বড় কার্ডিওলজিস্ট আছেন এখানে, কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট 3-4 মাসের আগে পাওয়া যায় না। তো এবার কী করণীয়, তখন যাই হোক ও ব্যবস্থা করলো, ওরই এক কলিগ আছেন ওখানকার, তো ওনার হাজব্যান্ড সম্ভবত বড় কোনো মানে
এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্কেটিং হেড, বড় বড় ডক্টরদের সঙ্গে মানে হোল ইন্ডিয়াতে ওনার কানেকশন রয়েছে। তো সেইখান থেকে উনি ব্যবস্থা করে দিলেন এখানে কার্ডিওলজিস্ট সেই মুহূর্তে, মানে সকালবেলা 11টার সময়, 5 তারিখে, ও 3 তারিখে এসছে রাতে, 5 তারিখে সেই 11টার সময় 11:30টার মধ্যে নিয়ে যেতে হবে, তা না হলে হবে না। তো সেই নিয়ে বেরিয়ে গেলাম, আমাকে নিয়ে গেল, ডাক্তার দেখালো, মেডিসিন সব দিলেন হার্টের যা যা সব কিছু, সেই এলাম। তারপরে কন্টিনিউয়াসলি সুগারের ডাক্তারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা, ইনসুলিন শুরু হলো, মৌলি ইনসুলিন দেওয়া শুরু করলো। তার মধ্যে নানান প্রবলেম আমার, মানে এক এক দিন শ্বাসকষ্ট এত খারাপ, রাত্রিবেলা ডাক্তার ওখানে মেসেজ করছেন, ডাক্তারবাবু ইমিডিয়েট হসপিটালাইজ করুন। ওনার অ্যাসিস্ট্যান্ট এখানে যারা রয়েছে তারা ফোন করে ওভার ফোন রাত্রিবেলা 10:30টার সময় বলছে ইমিডিয়েট পেশেন্টকে অ্যাডমিট করুন। মানে সে না সাংঘাতিক অবস্থা গেছে। ওর মেয়ের ওপর মৌলি একার, কিন্তু ও চাইছিল না, ভয় পাচ্ছিল এখানে প্রাইভেট যেগুলো হসপিটালগুলো রয়েছে ভর্তি করে, মানে কত দূর কী হবে ওর একটু চিন্তা ছিল বলে। তো যাই হোক, ভীষণ গেছে, হসপিটালাইজ হতে হয়নি, কিন্তু খুব খুব খারাপ ছিলাম, এতটাই খারাপ। এবং এবার মনে হয়েছিল যে সত্যি সারভাইভ করতে পারবো না, কারণ অনেক বড় বড় অপারেশন হয়েছে, টেস্ট হয়েছে, বহুবার হসপিটালাইজ হয়েছি ব্রিদিং ট্রাবলের জন্য, নানান কিছু, কোভিড হয়েছে, একা ছিলাম ফ্ল্যাটে, কেউ ছিল না। তারপরেও কোনো দিন আমি মানে ভয় পাইনি কোনো কিছুতে, মনের জোর হারাইনি। এবার আমি জানি না, এবার আমি সেই বলে না মৃত্যুকে কাছ থেকে দেখা, সেই ফিলিংসটা হয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব খারাপ কেটেছিল। এবং সত্যি কথা, মৌলিকে যে আমি আসতে বাধা দিয়েছিলাম, ও যদি না আসতো আজকে উঠে বসা তো দূরের কথা, সারভাইভই করতাম না হয়তো, এতটাই খারাপ। তারপর ইকোলাই ধরা পড়েছে, যেটা বললাম সেটা আজও আমাকে ইউরিনের কালচার করতে আজকেও দিতে হবে, মানে দিয়ে গেল একটুখানি, একটু আগে যে কালেক্ট যে কন্টেনার ওরা দেয় দিয়ে গেল, একটু পরে আমাকে আবার ওভার ফোন করে ডেকে নিয়ে আবার ওদেরকে দিতে হবে কালচার করে, আসতে আরও 3-4 দিন লাগবে রিপোর্ট। মানে তারপরে আবার ডাক্তারবাবু আসবেন 26 তারিখ, আবার ব্লাড টেস্ট হবে, মানে ব্লাড 2 দিন পর পর সুগারের ফাস্টিং আর পিপি টেস্ট হতো, আর এখানগুলো নীল হয়ে গেছিলো একদম। হ্যাঁ, মানে 2 দিন পর পরই সুচ ফোটাচ্ছে আর ব্লাড নিচ্ছে, ফাস্টিং পিপি, ওই সমানের ডোজটা ইনসুলিনের ঠিক করছেন, এইভাবেই চলছিল। ইনসুলিন মৌলি দিচ্ছিল, এখন তো আমি নিজেই নিচ্ছি। তো এইভাবে তুলে কোনো রকমে, ও যখন আমায় তুললো পুজোর মধ্যে, কেবল ধরে ধরে নিচে মানে নামলাম, মানে ভাবিনি যে পুজোর মায়ের সামনে যেতে পারবো। আর সব থেকে বড়, এবার আমাদের আবাসনের ভেতরেই পুজো হয়েছে, যেটা প্রথম, এটা খুবই ভালো হলো। তো সেই কারণে নিচে নেমে একটু মায়ের দর্শন করতে পেরেছি। তো এইভাবে সুস্থ করে দিয়ে মৌলি ফিরে গেছে। ওর তো নিজের যাওয়ার সময় জ্বর ছিল, ঠান্ডা লাগা, ওইভাবেও গেছে। তো এই তোমাদের সামনে এলাম, এটাই অনেকক্ষণ হয়ে গেল হয়তো কথা বলতে বলতে, আমি বুঝতেও পারছি না ঠিক। তো এই জন্যে আসতে পারিনি এতদিন। তো আবারও বলছি, তোমরা যারা খোঁজ পাওনি, সবার কাছে এইটুকু দেওয়ার মতন ছিল না, সত্যিই ছিলাম না। থাকলে নিশ্চয়ই আসতাম। আবার যেদিন আসবো ভাবলাম, সেদিন পারলাম না, আবার ঠান্ডা লেগে আবার জ্বরজারি। তো পুরনো কিছু যা যা আছে, যেটুকু যা রোজ করছি একটু একটু করে শেয়ার করব, যেমন পারবো। না পারলে আবার বন্ধ থাকবে, এরকমভাবেই আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকাটা আজকের দিনে খুব দরকার, যেটা আমি বুঝেছি। টাইমে খাওয়া দাওয়া করা এবং প্রপার ডায়েট ঠিকঠাক চলা, এটা ভীষণ দরকার। বিশেষ করে একা থাকে যারা বাড়িতে, মানে বারবার তো মেয়ের ওপর এতটা দূরত্ব, বারবার এভাবে একটু কিছুতেই যদি কিছু হয়ে যায় ছুটে আসা সম্ভব নয়। তো নিজেকে ঠিক রাখতে হবে যাতে মেয়ে ঠিক থাকে, কারণ ওর একটা সবসময় হয়ে গেছে যে মা যদি অসুস্থ থাকে দিনের মধ্যে বারবার ফোন করে খোঁজ নেওয়া, বারবার সমস্ত তো ব্যবস্থা করে দিয়ে গেছে তারপরেও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, কেমন? তাহলে আজকে আসি, আবার নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি। ভালো থেকো সবাই।